স্কেয়ার অ্যালার্ট অরিজিনাল সেট সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য রয়েছে মৌমিতা মুখার্জির কলমে গ্রাম বাংলার একটি গায়ে শিহরণ জাগানো ভয়ের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প। ছায়াদিঘির পার দিয়ে টলমল পায়ে তারা এগিয়ে চলেছে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। রাত বেশ গভীর। অমাবস্যা না হলেও অন্ধকারটা আজ একটু বেশি জমাট বেঁধেছে। ছায়াদিঘির পার জোনাকির আলোতে ঝলমল করছে। দূরে জঙ্গলের থেকে শিয়ালের ডাক ভেসে এসে বুকটা যেন কাঁপিয়ে দিচ্ছে ওদের। জমিদার গিন্নির খাস দুজন পেয়াদা, মাধব এবং যাদব। গ্রামের লোকজন তাদের ব্যঙ্গ করে জগাই মাথায় বলে। জমিদার গিন্নির যত সব গোপন কাজ তিনি এদের দিয়ে করান। মাধব জড়ানো কণ্ঠে বলে ওঠে, বারণ করলাম আর খাসনি, তুই সারা শুনলি না আমার কথা। আজ কত বড় খুশির দিন বলতো। গিন্নিমা আমাদের কতগুলো টাকা দিলেন। সবচেয়ে বড় কথা, ওই আপদটাই গ্রামের থেকে চিরতরে বিদায় নিল। আর এই পুণ্যি করার সুযোগটা আমরা পেলাম। এই কম আনন্দের কথা আজ অত হিসেব নিকেশ করে খেলে চলে নাকি? আস্তে আস্তে কথা বল যাদব। কথায় বলে দেওয়ালেরও কান আছে। তো খোলা জায়গা দিয়ে কে কোথা দিয়ে কি শুনে নেবে। গিন্নিমা কয়ে দিয়েছেন এই কথাখানা যেন 5 কান না হয়। ভুলে গেলি? মাছ রাতে কে শুনবে শুনি? এখানে দিঘির পারে আমরা ছাড়া আর কে আছে? একজন থাকতে পারে, কমলা এখানেই তো থাকে। চট জলদি পা চালা। এই ছায়াদিঘি পার করতে পারলে বাঁচি। কেমন যেন গাটা ঝমঝম করতেছে। সাসা পাশালা। ভয় করছে আর আমার বুকের ভিতর খানা কেমন যেন আনজান করতেছে। আরে এখন কেমন হয়েছে কে জানে। ও কমলা, কোথায় রে তুই? যাদবের কথা শুনে আঁতকে ওঠে মাধব। এইদিকে বকবক করতে করতে যাদব কিছুটা এগিয়ে গিয়ে একেবারে ছায়াদিঘির ঘাটের কাছে গিয়ে পৌঁছেছে। হঠাৎ করেই মাধব দেখে যাদবের বিশাল শরীরটা হাওয়াতে ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে। যাদবের ঘাড় ধরে তাকে কেউ শূন্যে তুলে ধরেছে। মাধব চোখটা ভালো করে কচলে নিয়ে দেখে, ওইটা কে? সাদা শাড়ি পরা এক নারীর কঙ্কাল তার হাত দিয়ে যাদবের ঘাটটা চেপে ধরে যাদবের দেহটাকে মাটি থেকে শূন্যে তুলে ধরেছে। সেই কঙ্কালের খোলা চুল হাওয়াতে সাপের মতন দুলছে। ক্রোধে উন্মত্ত হয়ে সেই নারী কঙ্কাল বলে ওঠে, আমাকে দেখতে চেয়েছিলি না? আমি হলাম কমলা। দেখবি দেখবি আমাকে কেমন দেখতে হয়েছে। এই দেখ। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মাধব আতঙ্কে চিৎকার করে। মাধব বুঝতে পারে আর পালানোর উপায় নেই। কমলা তাকে কিছুতেই রেহাই দেবে না। হাঁটু গেড়ে বসে কমলার কাছে ক্ষমা ভিক্ষা চায় মাধব। কমলা কমলা, আমার ছেড়ে দে। আজ ভুল হয়ে গেছে কমলা। কি করতাম বল?
গিন্নিমার আদেশ না মানলে উনি আমাদের খতম করে দিতেন। ওনার কথা অমান্য করার সাধ্য আমাদের নেই। আমাকে প্রাণে মারিস না কমলা, আরে প্রাণে মারিস না। আমার ছোট ছোট ছেলেপুলে আছে ঘরে, সবাই সবাই না খেতে দেবে, মরে যাবে। আমার কথা ভেবেছিলি তোরা? আমি 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 তোর মুক্তির ব্যবস্থা করে দেবো। আমার ছেড়ে দে কমলা, আমার ছেড়ে দে। মুক্তি মুক্তি হবে না আমার, কারণ সব আত্মা মুক্তি চায় না। তাদের এই ভয়ানক পরিণতি দেখে আঁতকে ওঠে সবাই। পৌষ মাসের কনকনে ঠান্ডাতেও কমলা কোনো শীতবস্ত্র গায়ে না চড়িয়ে তার লাস্যময়ী ভঙ্গিমায় দুটি ছড়াতে ছড়াতে মাঠের আলপথ ধরে এগিয়ে চলেছে নিজের ঘরের দিকে। সন্ধে গড়িয়ে রাত হয়েছে। পৌষকালী পুজোর মেলাতে কেনাকাটা করতে করতেই সময়ের খেয়াল ছিল না কমলার। কমলার দুহাত মেলাতে কেনা জিনিসে ভরা। মাঠের আলের অন্ধকার পথ। একটু যে গা ছমছম করছে না কমলার তা নয়, সে হাঁটার গতি বাড়িয়ে দেয়। কিন্তু কিছু একটা মনে হতেই দাঁড়িয়ে পড়ে সে। পিছন ফিরে দেখে, না, কেউ নেই। আবার সে হাঁটা শুরু করে। না, এবারে আর কোনো ভুল নেই, তার আন্দাজ একেবারে ঠিক। কমলার মনে হতে থাকে তার পিছন পিছন কয়েক জোড়া পায়ের শব্দ তার দিকেই এগিয়ে আসছে। এবারে সে দাঁড়িয়ে পড়ে। সাথে সাথে সেই শব্দগুলো থেমে যায়। কমলা ভয় পেয়ে যায়। অশুভ ভয়ানক কিছু ঘটার আশঙ্কাতে নিজের জিনিসগুলো আঁকড়ে এবারে আর হাঁটা নয়, হালের পথ ধরে কমলা এবারে দৌড়াতে শুরু করে। পায়ের শব্দ আরো কাছে এগিয়ে আসছে কমলার। হাতের থেকে জিনিসগুলো পড়ে যায়। প্রাণপণে কমলা ছুটতে থাকতাম। দেহের গঠন তেমনি কাঁচা সোনার মতো তার গায়ের রং। সৃষ্টিকর্তা তাকে বানানোর সময়ে যেন কোনো কিছুরই কোনো কমতি রাখেননি। তিনি দরাজ হাতে উজাড় করে কমলাকে দিয়েছেন তার রূপের ভাণ্ডার। কিন্তু ভাগ্যের বিপাকে খুব অল্প বয়সে বিধবা হয়ে কমলা তার শ্বশুর ঘর থেকে বিতাড়িত হয়ে আবার এসে ওঠে তার বাপের ঘর মৌবনী গায়েতে। বিবাহকালীন সময়ে সে ছিল ধীর স্থির শান্ত দিঘির মতো। লোকে হাজার কথা বললেও চোখ তুলে সে তাকাত না। কিন্তু সাংসারিক সুখ ভোগ করার পরে সে হয়ে উঠেছিল পিচ্ছিল চটুল মাছের মতো ছটফটে। ততদিনে সে বুঝে গেছে তার মায়াবী দৃষ্টি, চোখের তিল, কাঁপিয়ে মিচকি হাসি হাজার পুরুষের বুকে ধড়ফড়ানি তুলতে সক্ষম। বৃহস্পতিবার লক্ষ্মীবার করে মাথাতে সুগন্ধি তেল লাগিয়ে যত্ন করে খোপা বেঁধে ফর্সা পায়ে আলতা টেনে এক মাথা সিঁদুরের নিচে বড় একখানি সিঁদুরের টিপ পড়ে আর শীতে যখন নিজের মুখখানি দেখত, সেই সৌন্দর্যে নিজেই খানিক বিভোর হয়ে থাকত। কমলার স্বামীটিও তাকে ভালোবাসত, যত্ন করত, তার শখ আহ্লাদ নিজের সাধ্য মতন পূরণ করার চেষ্টা করত। মোটের উপর কমলা বেশ সুখে স্বাচ্ছন্দ্যে তার শ্বশুর ঘরে কাল অতিবাহিত করছিল। কিন্তু বিধি বাম, সৃষ্টিকর্তা তাকে রূপ দিলেন ভরে ভরে, কিন্তু তার ভাগ্য লিখনকালে হয়ে পড়লেন তিনি ভয়ানক কৃপণ। বিয়ের বছর দুয়েকের মাথায় কলেরাতে প্রাণ হারালো কমলার স্বামী। স্বামী মারা যাওয়ার পর থেকেই কমলার চাল চলনে পরিবর্তন দেখা দিল। কমলা হয়ে উঠল আরো রূপ সচেতন। বৈধব্যের ফিকে রঙে সে যেন হয়ে উঠল আরো মোহনীয়।
কমলার শ্বশুর ঘরের গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো তার রূপের মাদকতা। এমনকি সেই রূপের আগুনে যখন দগ্ধ হতে লাগলেন কমলার নিজের ভাসুর দেওর সবাই, তখন আর এই জ্বলন্ত রূপের ভাণ্ডারকে নিজের ঘরে রাখতে সাহস পেলেন না কমলার শাশুড়ি মাতা। ভয় পেলেন এই আগুন হয়তো ছারখার করে দেবে তার সংসার। ছেলেকে হারিয়ে তারা একেই শোকে বিহ্বল। তারপরে কমলার চাল চলনে তিনি হয়ে পড়লেন যার পর নাই বিপর্যস্ত। আতঙ্কিত হয়ে তিনি তার স্বামীকে বললেন, এই বউকে আর ঘরে রাখা যাবে নিকো, এই তোমারে আমি কয়ে দিলুম পষ্টা পষ্টি। কমলার শ্বশুর মশাই খানিক ভালো মানুষ গোছের। তার পরিবারে কমলার শাশুড়ি মাতার কথাই শেষ কথা। তাই অনিচ্ছা সত্ত্বেও অনেক কথাই তাকে মেনে নিতে হয়। কমলার শাশুড়ির দাপটের কাছে তিনি পরাজয় স্বীকার করতে বাধ্য হন। এবারেও তার অন্যথা হলো না। আমতা আমতা ভাবে তিনি বললেন, বলছি পাঠিয়ে তো দেবে তারে, কিন্তু ভেবে দেখেছো তার জীবন চলবে কেমনে? বলি তার বাপের অবস্থাও তো তেমন সুবিধের নয়। সে নয় থাকুক আমাদের বাড়িতে এক কোণে পড়ে, তোমার ভাই ফরমাস খাটবারও তো একখান লোক চাই নাকি? কি বলো তুমি? তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের স্বামীকে নিরীক্ষণ করতে করতে কমলার শাশুড়ি জবাব দেন, আমি তাহলে যা আন্দাজ করেছিলুম তা দেখছি সঠিক। ওই মেয়ে মানুষ মায়াজাল ছড়িয়েছে আমার সংসার। দেখো বড় বউ, তোমার মুখের ওপর কখনো কথা কইনি আমি, কিন্তু একটু ভেবে দেখো, আমাদের ছেলিটা জ্বলি গেল, তার বেদবার দায়িত্ব আমরা নেবনি তো কেডা নেবে কও দেখি? সে যদি পেট চালানোর জন্যই অন্য কোনো আকাম কুকাম করে, তবে লোকে তো আমাদেরই দুষবে। খানিক চিন্তা করেন কমলার শাশুড়ি, তারপর রুক্ষভাবে বলেন, তোমারে আমি একটা কথা কয়ে দিলাম, এই মেয়ে আমাদের ঘরের নাম ডোবাবেই। ঠিক আছে, তুমি যখন কইছো তারে মাসিক খোরাকি বাবদ কিছু করে না হয় আমি পাঠিয়ে দেব। তার বাপরে কয়ে দেব সে এসে যেন কমলার খোরাকির টাকা এখান থেকে নিয়ে যায়, কিন্তু কমলা যেন এখানে আর পা না রাখে। এবারই পুরুষদের মতিগতি আমার সুবিধে লাগছে নে। তিনি খবর করলেন কমলার বাবাকে। কমলার বাবা এলে তার সাথেই কমলাকে বিদায় করলেন তিনি। তবে কথা দিলেন প্রতি মাসে কমলার মাসিক খাই খরচ তিনিই দেবেন। চোখের জল মুছতে মুছতে নিজের আর কমলার ভাগ্যকে দোষারোপ করতে করতে কমলাকে নিয়ে তার বাবা চলে এলেন মৌবনিতে। কমলার শাশুড়ি মাতা মঙ্গলা দেবী নিজের ঘর এবং গ্রামের মান সম্মান তো রক্ষা করলেন, কিন্তু তিনি মৌবনি গ্রামকে ঠেলে দিলেন এক অজানা বিপদের দিকে। গ্রামে ফিরে কয়েকদিন কমলা মনমরা হয়ে থাকল। ঘর থেকে সেরকম বেরোতো না। সারা দিন চুপচাপ বসে কি যেন ভেবে চলত। কুয়াশা কেটে গিয়ে যেমন রোদের তাপে ঝকঝকে হয়ে ওঠে চারিদিক, ঠিক তেমনই মনমরা ভাব কাটিয়ে কমলা নিজের রূপের তেজ নিয়ে মাথা তুলে দাঁড়াল। আর এই কমলার সাথে আগের চুপচাপ ধীরস্থির কমলার যেন কোনো মিলই নেই। এরপর একদিন সাদা থান ছেড়ে কমলার পরনে উঠল রঙিন শাড়ি। সাদা থানের পরে এই রঙিন শাড়িতে কমলা হয়ে উঠল আরো মোহময়ী। প্রথম প্রথম গ্রামের লোকেরা এদিক ওদিক কিছু কথা বললেও কমলার মুখের তোড় আর রূপের জ্যোতিতে তারাও চুপ করে যায়। শুধু শান্তি নেই গ্রামের মেয়ে বউদের। তারা বুঝতে পারে যে তাদের স্বামী, ভাই সবাই মনে মনে কমলাকেই তাদের প্রেয়সী রূপে কল্পনা করে। আজ এ কমলাকে কাচের চুড়ি কিনে দেয়, এনে দেয় রংবাহারি শাড়ি, অন্যজন কিনে এনে দেয় রূপোর হাসুলি, কেউ বা কিনে দেয় রূপোর কানের মাকড়ি। বিনিময়ে তারা কমলার থেকে ঠিক কি কি পায় সে নিয়ে বিস্তর মতভেদ আছে। মোটের উপর কমলা মৌবনি গ্রামের সকলের মাথার উপর
ছড়ি ঘুরিয়ে বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই দিন অতিবাহিত করছিল। কিন্তু আবারও বিধিবাম, কমলার উপর নজর পড়ল গ্রামের জমিদারের ছেলে নীরেন্দ্র নারায়ণের। জমিদার মশাইয়ের ছেলে ছোট থেকেই শহরে, তার মামার বাড়িতে মানুষ হয়েছে সে। শহুরে আদব কায়দায় অভ্যস্ত সে। গ্রামে ফিরে তার চোখ পড়ে কমলার উপর। গ্রামের হাটবারে সওদা সেরে হাত ভর্তি জিনিস নিয়ে কোমর দোলাতে দোলাতে পুরুষ মানুষদের হৃদয়ে অগ্নিবাণ হানতে হানতে কমলা ঘরে ফিরছিল। ঠিক সেই সময় সেখান থেকে তার ঘরে টানা গাড়িতে করে স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন নীরেন্দ্র নারায়ণ। কমলার রূপ, দেহ সৌষ্ঠব সব মিলিয়ে কমলার এই দুর্নিবার আকর্ষণে মন্ত্রমুগ্ধ হয়ে যায় নীরেন্দ্র। কমলাকে দেখে গাড়ি দাঁড় করায় সে। এই যে মেয়ে, এই বলি হাত ভর্তি সওদা নিয়ে যে বাড়ি ফিরছো, এসো তোমাকে ঘরে পৌঁছে দিই আমি। উঠে এসো, গাড়িতে উঠে এসো। কমলা ততক্ষণে সুদক্ষভাবে পুরুষ মানুষের দৃষ্টি পড়ে ফেলতে শিখেছে। কার দৃষ্টিতে কি হাতছানি লুকিয়ে আছে তা জানতে আর দেরি লাগে না তার। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম। এই গ্রামে ঘোড়ায় টানা গাড়ি কেবলমাত্র জমিদারের বাড়িতেই আছে তা সে জানত। আর এই ছেলেটা যে জমিদার মশাইয়ের ছেলে সেটা আন্দাজ করতে তার সময় লাগল। কমলা জানতো এত তাড়াতাড়ি এর কাছে ধরা দিলে চলবে না। সেও তার অস্ত্র প্রয়োগ করে। ঠোঁটের তিল কাঁপিয়ে মিচকি মোহিনী হাসিতে নীরেন্দ্রকে আচ্ছন্ন করে সে বলে ওঠে, আপনি নিশ্চয়ই ছোটবাবু, আপনি আমাকে ঘরে পৌঁছে দেবেন। হ্যাঁ তো আমার ভাগ্য। কিন্তু 5 জনে 5 কথা বলবে যে আমি বিধবা মেয়ে মানুষ। সকলের নজরের সামনে দিয়ে আপনার সাথে কি করে পথ চলি বলুন? কমলার নয়নবাণে বিদ্ধ এবং মধুর হাসিতে ঘায়েল নীরেন্দ্র ব্যস্তভাবে বলে, বিধবা তো কি হয়েছে, তুমি হাতে সওদা করে এত জিনিস নিয়ে ফিরছো যে তোমাকে না হয় একটু পৌঁছেই দিলাম। ক্ষতি তো নেই তাতে কিছু। এসো এসো, উঠে এসো গাড়িতে। কিন্তু তৈলাক্ত মাছের মতো পিচ্ছিল কমলা কিছুতেই এত সহজে নীরেন্দ্রর কাছে ধরা দেবে না স্থির করে। কারণ সহজে কাউকে পেয়ে গেলে তার আকর্ষণ দ্রুত কমতে থাকে। এতদিনে কমলা সেটা বুঝে গেছে। এর সাথে গ্রামের আর 5টা পুরুষের মতো মিশলে কিছুতেই চলবে না। এ জমিদারের ছেলে বলে কথা। তাছাড়া গ্রামের 5 জন দেখে নিলে জমিদার গিন্নির কাছে ঠিক খবর যাবে, তখন বিপদ হতে পারে তার। কমলা কপট ভয়ের ভঙ্গিতে বলে, ছোটবাবু, আপনি তো না হয় একদিন পৌঁছে দিলেন, তারপরে আমাকেই তো রোজ রোজ এসব বইতে হবে। তাছাড়া গ্রামের 5 জন আমার নামে কথা বললে আমি সয়ে নেব, কিন্তু আপনার বদনাম করলে সে আমি মোটেই সইতে পারবো না। তার চেয়ে কাল ছায়াদিঘির ওই ঘাটে চলে আসুন। সেখানে কেউ আসে না সন্ধ্যাকালে, সেখানেই না হয় আমরা কথা কইব। কমলার সাথে নিভৃতে নীরেন্দ্রর মেলামেশা বেড়ে চলে। কমলাও বুঝতে পারে সে এই যুবককে পুরোপুরি নিজের করায়ত্ত করতে সক্ষম হয়েছে। এবার তার ভবিষ্যৎ সুরক্ষিত। এখন আর গ্রামের ছোটখাটো লোকজন নাগাল পায় না কমলার। একে একে তার গায়ে ওঠে সোনার হার, কানে সোনার মাকড়ি, হাতে সোনার কাকন, পায়ে ভারীর উপর মল, কোমরের উপর কোমর বন্ধ। গ্রামের ছাপোষা লোকেরা ভাবতেই পারে না এসব গয়নাগাটির কথা। সকলের বুঝতে আর বাকি থাকে না যে এসব জিনিসের যোগানদার কে। কথায় কথায় জমিদার গিন্নির কানে উঠল তার ছেলের এই কমলা প্রীতির কথা। কমলার রূপ আর স্বভাব চরিত্রের ব্যাপারে আগেই তিনি কানাঘুষো শুনেছিলেন, কিন্তু তেমন গা করেন। কিন্তু এখন যখন তার ছেলের জীবন নিয়ে টানাটানি, তিনি আর চুপ করে থাকতে পারলেন না। সত্তর ছেলের বিয়ের ব্যবস্থা করলেন।
তাদেরই পার্টিঘর পাশের গ্রামের জমিদারের মেয়ের সাথে। সেই মেয়েও রূপে গুণে অসামান্য, এবং সে তার শিক্ষার প্রাথমিক পাঠ শহর থেকেই করেছে। কাজেই এ একেবারে রাজচোটক হবে। কিন্তু নীরেন্দ্র কিছুতেই বিয়েতে রাজি হয় না। তার স্থির সিদ্ধান্ত, সে বিয়ে করলে কমলাকেই করবে, নচেত সে বিয়ে করবে না। মায়ের সাথে তার বাদানুবাদ বাড়তে থাকে। মা, আমি কমলাকে বিবাহ করব স্থির করেছি। তুমি শুধু শুধু অন্যথায় আমার বিবাহের ব্যবস্থা করো না। কি বলছিস কি বাবা? সে যে বিধবা, আর গ্রামে তার কোনো সুনাম নেই। সকলে তার নামে নানান কথা কয়ে বেড়ায়। তাকে আমি কিছুতেই বরণ করে ঘরে তুলতে পারবো না। বিধবা তো কি হয়েছে? শহরে এখন বিধবা বিবাহ চালু হয়েছে। আমি কমলাকেই আমার জীবন সঙ্গিনী করব। ও একলা মেয়ে মানুষ বলে গ্রামের লোকেরা ওর নামে মিথ্যা বদনাম রটায়। ওকে আমি চিনি, ওকে ভালোবাসি। ও মোটেই খারাপ মেয়ে মানুষ নয় মা। নীরেন্দ্র সেই সিদ্ধান্তেই বদ্ধমূল হয়ে রইল। এমনকি পাত্রীকে দেখতে অবধি গেল না। অবস্থা বেগতিক দেখে জমিদার গিন্নি তখন সেই পাত্রীকেই তাদের গৃহে আনবার ব্যবস্থা করলেন, যাতে নীরেন্দ্রর সাথে তার সাক্ষাৎ করাতে পারেন। জমিদার গিন্নির স্থির বিশ্বাস ছিল, রূপবতী, গুণবতী, শিক্ষিতা এই মেয়েকে দেখলে নীরেন্দ্র অচিরেই কমলাকে ভুলে যাবে। হলো তাই। সেই মেয়েটির সাথে কথা বলে মুগ্ধ হয়ে গেল নীরেন্দ্র। নীরেন্দ্রর মুক্ত চিন্তাধারার সাথে মেয়েটির চিন্তাধারার বিস্তর মিল। দুজনেই শহরের আদব কায়দা সম্পর্কে ওয়াকিবহাল। নীরেন্দ্রর মনের থেকে কমলার মোহ কেটে যেতে বেশি সময় লাগল। বিবাহের দিন স্থির হলো আগামী মাঘ মাসে। কমলার সাথে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ করে দিল নীরেন্দ্র। তার চোখে তখন হবু স্ত্রী পারুবালার স্বপ্ন ভেসে ভেসে উঠছে। পারুবালার স্বপ্নে বিভোর নীরেন্দ্র পারুবালা ছাড়া আর কিছুই দেখতে পায় না। তার রূপ, শিক্ষা, রুচিবোধে নীরেন্দ্র মুগ্ধ। কমলার রূপের রঙিন পর্দা তার চোখের থেকে সরে গেছে। জমিদার গিন্নি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। নীরেন্দ্র দেখা করা সম্পূর্ণ বন্ধ করে দিতে কমলা পড়ল মহা বিপদে। ততদিনে সে নীরেন্দ্রর সন্তানকে নিজের শরীরে বহন করছে। সেই কথা সে নীরেন্দ্রকে জানাতে পারছে না। আর কিছুদিনের মধ্যেই সমস্ত চিহ্ন শরীরে ফুটে উঠবে। কি করবে সে তখন? কোথায় যাবে? বুঝে উঠতে না পেরে সে সোজা জমিদার বাড়িতে গিয়ে উপস্থিত হলো। কিন্তু তার নীরেন্দ্রর সাথে দেখা হওয়ার পরিবর্তে দেখা হলো জমিদার গিন্নির সাথে। জমিদার গিন্নি আন্দাজ করেছিলেন নীরেন্দ্রর বিবাহের সংবাদ পেয়ে কমলা নিশ্চয়ই নীরেন্দ্রর সাথে দেখা করতে চেষ্টা করবে। যাতে নীরেন্দ্রর সাথে কমলার দেখা না হয়, সেই ব্যাপারে তিনি বেশ কয়েকজন অনুচরকে কাজে লাগিয়েছিলেন, যাতে তারা সর্বদা কমলার উপরে নজরদারি করে। তাই জমিদার বাড়িতে কমলার প্রবেশের খবর তিনি পেয়ে গেলেন সাথে সাথে। নীরেন্দ্রর সাথে যাতে কমলার দেখা না হয়, তাই তিনি আগেই কমলার সাথে দেখা করলেন। কি ব্যাপার, তুই এখানে যে? গিন্নিমা, গিন্নিমা, ছোট বাবুর সাথে একটিবার দেখা করা যায়? খুব জরুরি দরকার ওনার সাথে। তার সাথে তোর আবার কিসের দরকার? তোর সাথে দেখা করা নীরেন্দ্রর পক্ষে সম্ভব নয়। তার সামনে বিয়ে। তোর যা দরকার আমাকে বল। এবারে কাঁদতে কাঁদতে জমিদার গিন্নির দুটো পা জড়িয়ে ধরে কমলা। কর্তা মাগো, আমি যে ছোট বাবুর সন্তানের মা হতে চলেছি। তিনি যে আমাকে কথা দিয়েছিলেন বিয়ে করে আমার সাথে সংসার করবেন। তিনি বলেছিলেন শহরে বিধবাদের সংসার হচ্ছে, তিনিও আমাকে বিয়ে করে স্ত্রীর সম্মান দেবেন বলেছিলেন। এই কথা শুনে পা দিয়ে কমলাকে জোরে ঠেলে দেন জমিদার গিন্নি। দূরে ছিটকে পড়ে কমলা। জমিদার গিন্নি দাঁত খিচিয়ে একরাশ বিরক্তি নিয়ে বললেন, কি ভেবেছিলিটা কি? তুই এই জমিদার বাড়ির বউ হবি? খুব শখ তাই না? চলে যাবে।
যা যা, এখন বিদায় হ আমার চোখের সামনে থেকে। ছোটবাবুর আসবার সময় হয়ে গিয়েছে। তোকে যদি সে দেখে এখানে তবে অনর্থ হবে। বিদায় হ বলছি, না হলে পিয়াদা দিয়ে এমন জায়গায় ফেলিয়ে দিয়ে আসবো না যেখান থেকে আর জীবনে ফিরে আসতে পারবি না। চোখের জল মুছে উঠে দাঁড়ায় কমলা। সে বুঝে গেছে এই লড়াই খুব সহজ হবে না। তার অধিকার সম্মান তাকেই বুঝে নিতে হবে। শান্ত অথচ কঠিন গলায় কমলা বলে, কর্তামা, বুঝে গেছি এত সহজে তোমরা আমাকে স্বীকার করবে না, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই। আমি আমার এই পেটেরটার অধিকার বুঝে নেব। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। দরকার হলে ছোটবাবুর শ্বশুর ঘরে গিয়ে তার হবু বউকে সবটা শোনাবো। জ্বলন্ত দৃষ্টিতে জমিদার গিন্নি একবার কমলার দিকে তাকিয়ে ভারী পায়ের আওয়াজ তুলে ভিতরে চলে গেলেন। কিন্তু এই মুহূর্তে থেমে গিয়ে তরুণ দলের মনের মধ্যে একটা অপরিসীম কৌতূহল জাগিয়ে তুলেছেন তিনি, তা বলাই বাহুল্য। গ্রামের মেয়ে মাধবীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে শহর থেকে আসা গ্রামের নতুন পোস্টমাস্টার বিপ্লবের। বিপ্লব দেখে শুনে মাধবীকে পছন্দ করে তার বাড়ির লোকজনকে খবর করতে তারাও এসে মেয়ে পছন্দ করে সম্মতি দিয়ে যান। বৈশাখ মাসের 3 তারিখে বিয়ের দিন ধার্য করা হয়েছে। আর মাত্র 2 দিন পরেই শহর থেকে পল্লবের আত্মীয় স্বজন সকলে এসে পড়েছে। একেবারে তারা বিয়ে মিটিয়ে বউয়ের সাথে শহরে ফিরবে। তারা এসে দেখেছে গ্রামের একটা বড় দিঘি কাঁটা তার দিয়ে ঘিরে রাখা আছে। সেই দিঘির আশেপাশে কারো যাওয়া আসা মানা। শহরের জনারণ্যে এই ধরনের টলটলে জলের দিঘি পাওয়াই যায় না। তাই এই দিঘিতে সাঁতার কাটার লোভ সামলাতে পারল না শহর থেকে আসা তরুণের দল। বিপ্লব যদিও খুব একটা বিশ্বাস করে না গ্রামের সব গাল গল্প কুসংস্কার, কিন্তু তাও সে সাধ্যমতো মেনে চলার চেষ্টা করে গ্রামের সমস্ত নিয়ম কানুন। বিশেষত মাধবী এই ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। শহর থেকে আসা বিপ্লবের বন্ধু বান্ধব ভাইয়েরা যখন বিপ্লবের বাধা নিষেধ কিছুই কর্ণপাত করল না, তখন বাধ্য হয়েই তাকে গ্রামের প্রবীণ মোড়ল মশাইয়ের দ্বারস্থ হতে হলো, যে 2-1 দিনের জন্য ছায়াদিঘির কাঁটাতারগুলো যাতে খুলে দেওয়া যায়। স্বচ্ছ টলটলে দিঘিটাকে চারপাশে ঘিরে রেখেছে তাল আর নারকেল গাছের সারি, তাই দিঘিটি সবসময় ছায়াময়। সেখান থেকে দিঘিটির নামকরণ হয়েছে ছায়া দিঘি। প্রখর দাবদাহেও দিঘিটির শান্ত কোমল এবং স্রোতহীন জলের দিকে চেয়ে থাকলে প্রশান্তি অনুভূত হয়, কিন্তু কাঁটাতার পেরিয়ে যাওয়ার অনুমতি নেই। বিপ্লব মোড়ল মশাইয়ের কাছে এই প্রস্তাব রাখলে তিনি সপাটে নাকচ করে দেন, কিন্তু তাতেও নিরস্ত করা যায় না শহরের ছেলে ছোকরাকে। তখন নিরুপায় হয়ে মোড়ল মশাই ছায়াদিঘিকে কেন এরকম ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছে তার কারণ সবিস্তারে বলতে থাকে তাদের কাছে। শীতের রাত। সেদিন গ্রামের মেলা থেকে একটু রাত করেই ফিরছিল কমলা। শত শীত পড়লেও কোনো শীত বস্ত্র সে পরিধান করত না। তার ধারণা শীত বস্ত্র পরিধানে তার যৌবনের তেজ ঢাকা পড়ে যাবে, তার সুষম দেহ সৌষ্ঠবের অমর্যাদা করা হবে। ছোটবাবুর বিয়ের আর মাত্র 2 দিন বাকি। কমলা ঠিক করে রেখেছিল পরের দিনই সে যাবে ছোটবাবুর হবু বউয়ের কাছে। তার সকল বৃত্তান্ত তার কাছে উজাড় করে দেবে। তার স্থির বিশ্বাস এসব কথা শোনার পরে সেই পাত্রী আর ছোটবাবুকে বিবাহ করবে না। ছোটবাবু তখন বাধ্য হয়ে কমলার কাছেই ফেরত আসবে। কিন্তু বিধাতা তার ভাগ্যে একেবারে অন্যরকম কিছু লিখেছিলেন। এই অবধি বলে থামলেন মোড়ল মশাই। বিপ্লব যদিও আগে এই ঘটনা মাধবীর মুখ থেকে শুনেছে, কিন্তু মাধবী এত বিশদে তাকে জানাতে পারেনি। বিপ্লব কৌতূহলের সাথে জিজ্ঞাসা করল, সবটা তো বুঝলাম মোড়ল মশাই, কিন্তু এসব ঘটনা এত বিশদে আপনারা জানলেন কি করে? যারা এই কাজ করেছিল তারা আপনাদের বলবে না নিশ্চয়ই? আর এর সাথে ছায়াদিঘিতে নামতে বা আশেপাশে যেতে নিষেধাজ্ঞা জারি হলো কেন? সেসব তো মিটে গেছে বহুকাল আগে। মোড়ল মশাই খুব খুব করে খানিক কেশে নিলেন।
তারপর চোখটা বন্ধ করে কিছু একটা চিন্তা করতে লাগলেন। সময়ের সাথে সাথে ওনার মুখের অদ্ভুত পরিবর্তন হতে লাগলো, যেন চোখের ওপর তিনি কিছু একটা দেখছেন। ঘটনার কথা বলতে গিয়ে ওনার গলার স্বরও যেন খালি কেঁপে কেঁপে উঠছে। এবার কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, ওখানেই শেষ নয় বাবা, বলা যেতে পারে ঘটনা যেন ওখান থেকে শুরু হয়েছে। কি হয়েছিল তারপর, খুলে বলুন তো। কিছু সময় চুপ করে যেন নিজেকে তৈরি করে নিচ্ছিলেন মোড়ল মশাই। তারপরে আবার বলতে শুরু করলেন, তোমার প্রথম প্রশ্নের উত্তর দিই আগে। না, যারা এই কুকর্ম করেছিল তারা এইসব কথা বলেনি কাউকে, বলেছিল অন্য একজন, তার নাম নিতাই তাঁতি। যখন কমলাকে অত্যাচার করা হচ্ছিল ঠিক সেই সময়ে মেলার থেকে পসরা গুটিয়ে ওই পথ দিয়ে ফিরছিল নিতাই। সে জমিদারের পেয়াদাদের পোশাক দেখেই চিনতে পারে, আর গ্রামে কমলা আর নীরেন্দ্রর ঘনিষ্ঠতার কথা কারোর অজানা ছিল না। আর নীরেন্দ্রর যে বিবাহ স্থির হয়েছে সেই কথাও সকলে জানত। কাজেই দুয়ে দুয়ে 4 করে নিতে নিতাইয়ের কোনো অসুবিধা হলো না। সে নিজেও ছিল কমলার অনুরাগী। কমলা যে রঙিন দামি শাড়ি পরে ঘুরত তা নিতাইয়েরই অবদান। কিন্তু কমলার জীবনে নীরেন্দ্র আসবার পর থেকে কমলা তার সাথেও সম্পর্ক ঘুচিয়েছে। কাজেই কমলার উপরে নিতাইয়ের রাগ ছিল ভয়ানক, কারণ সে ইতিমধ্যেই অনেক টাকা কমলার পেছনে খরচ করে ফেলেছে। আর সেই কমলা তার দিকে এখন ঘুরেও দেখে না। সে বড় ডালে বাসা বেঁধেছে। সে আড়াল থেকে সবটা, কিন্তু সে কথা গিয়ে উঠল জমিদার গিন্নির কানে। এরকম প্রত্যক্ষদর্শীকে তো বাঁচতে দেওয়া চলে না, তাই তাতে। তারপর থেকে অনেকেই রাতের বেলা যাতায়াতের পথে নাকি দেখত ছায়াদিঘির ঘাটের কাছে সাদা শাড়ি পরে এক মহিলা আর তার পায়ের কাছে বসে আছে এক পুরুষ। সবাই বুঝে গেল যে কমলা আর নিতাইয়ের আত্মা ছায়াদিঘির ঘাটেই ঘোরাফেরা করছে। আস্তে আস্তে ভয়েতে ছায়াদিঘির আশেপাশে লোকজনের যাতায়াত কমতে লাগল। খুব জরুরি দরকার না হলে রাতের বেলাতে কেউ ওই পথ মারাত না। কিন্তু এখানেই ঘটনা শেষ হলো না। ধুমধাম করে নির্বিঘ্নে নীরেন্দ্রর বিয়ে হয়ে গেল পাশের গ্রামের জমিদারের মেয়ে পারুলবালার সাথে। অচিরেই সে তার পুরনো ভালোবাসাকে ভুলে গিয়ে ডুবে গেল তার নতুন বউয়ের মোহিনী রূপে। কেটে গেছে মাসখানেক। একদিন কি এক জরুরি কাজে নীরেন্দ্রকে শহরে যেতে হল। গোটা মৌবনী গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। আগে সন্ধ্যাকালে লোকে ছায়াদিঘির পাড়ে যেত না, এখন দিনের বেলাতেও সেখানে যেতে কেউ আর সাহস করত না। ছায়াদিঘির আশেপাশে দিনের বেলাতে কেউ গেলেও তার শরীর ভারী হয়ে যেত। মনে হতো কেউ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। কোনো মহিলার চাপা কান্নার শব্দ ছায়াদিঘির জলে তরঙ্গ তুলত। এসব কথা নীরেন্দ্রর কান অবধি পৌঁছায় না। শহরে নীরেন্দ্রর 2-4 দিন থাকবার কথা, কিন্তু সদ্য বিবাহিত যুবকের সেখানে মন টিকল না। তাই তাড়াতাড়ি কাজ মিটিয়ে দিন 2-এর মধ্যেই সে ফিরে আসলো মৌবনীতে। কিন্তু বাড়িতে আগের থেকে কিছু জানানো হয়নি, তাই স্টেশনে কেউ নিতেও যায়নি। রাত বেশ গভীর, আর জমিদার বাড়িতে যাওয়ার তাড়াতাড়ি পথ হলো ওই ছায়াদিঘির পথ। পুরপুরে মেজাজে গুনগুন করে গানের কলি ভাসতে ভাসতে নীরেন্দ্র বাড়ির পথ ধরল ওই ছায়াদিঘির রাস্তাতে। শহর থেকে আসবার শেষ গাড়িতে নীরেন্দ্র ফিরেছে, তাই রাত বেশ গভীর, পথ একেবারে শুনশান। ফাল্গুন মাসের মাঝামাঝি সময়ে শীতের প্রকোপ কমে গেলেও বাতাসে শিরশিরানি ভাব অনুভূত হয়। আর সেদিন পূর্ণিমা থাকবার কারণে আকাশে থালার মতো চাঁদ তার
ছটাতে চারিদিক দিনের আলোর মতন আলোকিত করে রেখেছে। ছায়াদিঘির সামনে আসতেই নীরেন্দ্র দেখে ঘাটের সিঁড়ির উপর সাদা শাড়ি পরে এক নারী মূর্তি পেছন ফিরে বসে রয়েছে। ঘাটের সামনেতে এক কুয়াশার হালকা আস্তরণ ঘিরে রয়েছে চারিদিক। চাঁদের আলো সে কুয়াশার আস্তরণকে ভেদ করে পৌঁছাতে পারছে না সেই নারী মূর্তির দিকে। নীরেন্দ্র বারবারই নারী দোষে দুষ্ট। ওই রকম করে এত রাতে এক নারী মূর্তিকে বসে থাকতে দেখে তার মনের মধ্যে কৌতূহলের সঞ্চার হয়। সে এগিয়ে যায় সেই নারীর দিকে। সে গলা তুলে ডাক দেয়, কে কে ওখানে বসে এত রাতে? উঠে এসো, উঠে এসো বলছি। নারী মূর্তি স্থির হয়ে বসে থাকে সেখানে, কোনো উত্তর দেয় না। কি হলো, কথা কানে যাচ্ছে না? কে তুমি? উঠে এসো বলছি। এবার সেই নারী মূর্তি যেন কিছুটা নড়ে চড়ে উঠল। আস্তে আস্তে কুয়াশা ভেদ করে ঘাটের শেষ সিঁড়ি দিয়ে উঠে আসতে লাগলো উপরের দিকে। খিলখিল করে হাসতে হাসতে সে বলে উঠল, ছোট বাবু, তুমি এসেছো? আমি যে কমলা গো, আমি যে আর একলা থাকতে পারিনি। আসবে গো, আসবে আমার কাছে। নীরেন্দ্র বিস্ফারিত চোখে দেখল এক সাদা কাপড় পরা নারী মূর্তি সিঁড়ি দিয়ে উঠে আসছে ওপরের দিকে, কিন্তু তার পা দুটো সিঁড়ি স্পর্শ করছে না। সে আসছে বাতাসে ভেসে ভেসে, তার খোলা চুল হাওয়াতে উড়ছে। নীরেন্দ্রর চোখে পড়ল সেই নারী মূর্তির পায়ে পড়া রয়েছে তার কিনে দেওয়া সেই রূপোর মলজোড়া। নারীটির পা জমি স্পর্শ না করলেও সেই মল থেকে আসছে অদ্ভুত ঝমঝম শব্দ, যা এক সময়ে নীরেন্দ্রর মনে ঝড় তুলত। নীরেন্দ্রর মনে পড়ে গেল সে কমলাকে বলেছিল এই তোড়ার আওয়াজ নাকি নীরেন্দ্রর বুকে ভালোবাসার তুফান তোলে। কমলাকে আরো কাছে পেতে মন চায়। এখন সেই ঝমঝম আওয়াজ ক্রমশ কাছে এগিয়ে আসতে থাকে, কিন্তু এই আওয়াজে নীরেন্দ্রর শিরদাঁড়া দিয়ে চোরা স্রোত বয়ে যায়। সে ছুটে পালাতে চেষ্টা করে, কিন্তু পারে না। এক কদম এগিয়ে মুখ থুবড়ে পড়ে মাটিতে। খিলখিল করে হেসে ওঠে নারী মূর্তি। কোথায় যাচ্ছ ছোট বাবু? আমি তো তোমার অপেক্ষাতেই বসে আছি এখানে। এই দেখো, আমি তোমার কমলা। কেমন দেখতে লাগছে আমাকে ছোট বাবু? হ্যাঁ, কেমন লাগছে আমাকে? নীরেন্দ্র দেখে তার সামনে জমির থেকে এক হাত ওপরে হাওয়াতে ভাসছে এক নারী মূর্তি। নারীটি তার দুটো হাত সামনের দিকে এই দেখো ছোট বাবু, তোমার দেওয়া পায়ের মল, তোমার দেওয়া কাপড় আমাকে মানিয়েছে না? এই দেখো কপালে কেমন টিপ পড়েছি। নীরেন্দ্র দেখে কঙ্কালটির কপালে একটা বড় লাল টিপ পড়া রয়েছে। আতঙ্কে নীরেন্দ্রর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। সে কোনো মতে বলে, আমাকে 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 ছেড়ে দাও কমলা, আমাকে যেতে দাও। আমি জানি তোমার সাথে খুব খারাপ হয়েছে, তোমাকে ঠকিয়েছি। আমাকে 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 তুমি ক্ষমা করে দাও, দয়া করো আমাকে কমলা, আমাকে দয়া করো। ক্ষমা? ক্ষমা? আমি তোমাকে ক্ষমা করব না ছোট। তোমাকে আমি ক্ষমা করব না। আমি কাউকে ক্ষমা করব না। এই গায়ের সব পুরুষেরাই আমার শত্রু। তাদের সবাইকে আমি একে একে মেরে ফেলবো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি এসবের কিছু জানতাম না কমলা। আমি তো তোমায় প্রাণে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু
আমি ভালো পুরোহিত ডেকে তোমার মুক্তির ব্যবস্থা করব কমলা। তুমি শান্তি পাবে। এই জন্মে না হয় আমাদের মিলন হলো না, কিন্তু পরের জন্মে দেখো আমাদের ঠিক মিলন হয়ে যাবে, আমরা ঠিক এক হব। আমাকে যেতে দাও কমলা, আমাকে যেতে দাও কমলা, কমলা। তুমি আমাকে মুক্তি দেবে? হ্যাঁ, তুমি আমাকে মুক্তি দেবে? মনে রেখো, সব আত্মা মুক্তি চায় না, কিছু আত্মা শুধু সঙ্গী চায়। আর তুমি তুমি হলে আমার সেই সঙ্গী। এসো ছোট বাবু, আমার কাছে এসো। তারপরে নীরেন্দ্র হয়ে যায়। এই অবধি বলে মোড়ল মশাই থামলেন। পাশে রাখা ঘটি থেকে জল গলায় ঠেলে খানিকটা স্বস্তি বোধ করলেন তিনি। তারপর আবার বললেন, তোমাদের মনে প্রশ্ন আসছে আমি এই কথা জানলাম কি করে। যখন এই ঘটনা ঘটে তখন আমি নিতান্তই যুবক, কিন্তু এখনো স্মৃতির মণিকোটায় সে ঘটনা জল করছে যে বাবারা। তখন আমার বাপ ছিলেন এই গ্রামের মোড়ল, এখনকার মতন তো নয়। সেকালে আমার বাপের দাপটি ছিল আলাদা, সবাই তার নামে গড় করত। তার বলে দেওয়া কথাই হলো এই মৌবনির শেষ কথা। এমনকি জমিদার মশাইও আমার বাপকে সমঝে চলতেন। তোলপাড় হয়ে যায় সারা মৌবনি। জমিদার মশাই গিন্নিমা পাগলের মতন করতে থাকেন তাদের একমাত্র সন্তানকে হারিয়ে। সন্ধ্যার দিকে নীরেন্দ্রর দাহ কার্য সম্পন্ন করে সবাই যে যার ঘরে গিয়ে দৌড় দিয়েছে। এমন সময়ে আমাদের বাড়ির সদর দরজাতে কে যেন ধাক্কা দিচ্ছে। আমার বাপ গিয়ে দৌড় খুলতেই দেখে মধু পাগলা দাঁড়িয়ে রয়েছে। মধু পাগলা ছিল আমাদের এই মৌবনির এক পাগল, যে কিনা দিনের বেলাতেও ঘুমোতো আর রাতের বেলা সারা গা চক্কর দিত। সকলে তাকে মানা করলেও তার গতিবিধিতে কোনো ফারাক পড়েনি। সব কিছুর জবাবে সে শুধু কিলকিল করে হাসত। মধু পাগলার মুখ হাসি ছাড়া কেউ কখনো দেখেনি। সেই মধু এসে দাঁড়িয়েছে আমাদের দোরগোড়াতে, কিন্তু এই মধু আমাদের দেখা মধুর থেকে সম্পূর্ণ আলাদা। তার দুই চোখে আতঙ্ক আর ভয়। সে চিৎকার করে আমার বাপের দুটো পা জড়িয়ে ধরে। কমলা, কমলা আমারও শেষ করে দেবে ছোট বাচ্চা। আমার বাপ তখন অনেক কষ্টে মধুকে শান্ত করে তার থেকে এইসব বৃত্তান্ত শোনে। সে সেদিন ঘুরতে ঘুরতে ছায়াদিঘির ওখানে গেছিল, আর গাছের ফাঁক দিয়ে সে সবটুকু নিজের চোখে দেখেছিল। সারাদিন ভয়েতে বাড়ির বাইরে সে বেরোতেই পারেনি। রাতে বেরিয়ে আমার বাপকে সবটা জানাতে এসেছে। আমার বাপ কিন্তু তার সবটুকু কথা শুনল আর বিশ্বাসও করল। কিন্তু সাথে সাথে ঘটল এক ভয়ানক ঘটনা। বৃত্তান্ত শেষ করে সবে মধু মুখটা তুলেছে, আমার বাপ রাম নাম জপ করতে করতে ছিটকে ঘরে ঢুকে দৌড় দিয়ে দিল। আমি দরজার আড়াল থেকে সবটা দেখলাম। পরদিন সকালে মধুর বিকৃত দেহ আমাদের উঠোনে পড়ে থাকতে দেখে সকলে পরামর্শ দিল গ্রামের ওঝাকে ডেকে ছায়াদিঘি বেঁধে দিতে, যাতে কমলার আত্মা সেই পুকুরের বাইরে বেরোতে না পারে। সেই কথা মতন আমার বাপ মদন ওঝাকে ডেকে মন্ত্র পড়ে ছায়াদিঘির ঘাট বেঁধে দিল। সেই সময় থেকে ছায়াদিঘি এভাবেই বাঁধা রয়েছে। ভুলেও সেখানে কেউ যাওয়ার কথা ভেবো না, তোমাদের ক্ষতি তো হবেই, সাথেই মৌবনি গাও শেষ হয়ে যাবে। এই অবধি বলে মোড়ল মশাই থামলেন। এই ভয়ানক ঘটনার কথা শুনে শহর থেকে আসা ছেলেরাও যে আর সাহস করল না গ্রামের লোকেদের বারণ উপেক্ষা করে ছায়াদিঘিতে যাওয়ার। ধুমধাম করে বিপ্লব আর
মাধবীর বিয়ে সম্পন্ন হলো। দিনকতক ছুটি নিয়ে বউকে সাথে করে বিপ্লব নিজের আত্মীয় পরিজনদের নিয়ে বিবাহের পরের দিন কলকাতার অভিমুখে রওনা হলো। তাদের বৌভাতের অনুষ্ঠান সেখানেই সম্পন্ন হবে। কিন্তু শহরে বসে বিপ্লব আর মাধবী জানতেই পারল না যে মৌবনী গ্রামে কি ভয়ানক বিপর্যয় ঘটে গেছে। ভয়ানক কালবৈশাখী ঝড়ে তছনছ হয়ে গেছে গোটা গ্রাম। জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়ে কাঁচা মাটির বাড়িগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। শস্যের ক্ষেত তছনছ হয়ে গেছে ঝড়ের প্রকোপে। অসহায় চাষিরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। এই তাণ্ডবের মধ্যেই কারোর খেয়াল হলো না ছায়াদিঘির দিকে যাওয়ার। সেখানে ঘটে গেছে আরও এক ভয়ানক কাণ্ড। ওঝার বেঁধে দেওয়া কাঁটা তারের বেড়া ঝড়ের দাপটে খুলে গেছে। ছুটি শেষে নির্দিষ্ট দিনে বিপ্লব আবার মৌবনী গ্রামে ফিরে গ্রামের এই ভয়ানক অবস্থা থেকে সে আঁতকে ওঠে। তার ছেড়ে যাওয়া গ্রামের সাথে এই গ্রামের কোনো মিলই নেই। চারিদিকে শুধু হাহাকার আর কান্নার আওয়াজ। এবারে মাধবীকে সাথে করে আনেনি বিপ্লব। তার বাড়ির লোকেদের আবদার যে নতুন বউয়ের সাথে তারা কিছুদিন সময় কাটাতে চায়। বিপ্লবও আপত্তি জানায়নি। সে জানে এখানে আপত্তি করলে সবাই তাকে বউ নেওয়াটা ভাববে। ঠিক হয়েছে, দিন 15 পরে আবার একবার দুদিনের ছুটি নিয়ে বিপ্লব শহরে গিয়ে মাধবীকে ফিরিয়ে আনবে। পোস্টমাস্টারের কোয়ার্টারটিরও অবস্থা তথৈবচ। পিয়ন কানাইকে নিয়ে ভাঙা গাছের ডালগুলো সরিয়ে বসবাসযোগ্য করতে করতে সারাটা দিন কেটে গেল। সন্ধ্যাবেলাতে একটু ভাতে ভাত ফুটিয়ে নিয়ে লণ্ঠনের আলোটা কমিয়ে সারাদিনের ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিল বিপ্লব। রাত তখন বেশ গভীর। ঘুমের মধ্যে বিপ্লব শুনতে পাচ্ছে বাইরে তাকে কে যেন ডাকছে, নারীকণ্ঠের ডাক। ঘুমের মধ্যে ভুল শুনেছে মনে করে সে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে স্পষ্ট শুনতে পায় তার নাম ধরে এক নারীকণ্ঠ তাকে ডাকছে। সে ভাবে হয়তো কেউ বিপদে পড়ে তাকে ডাকতে এসেছে। সে দরজা খুলে বাইরে বেরোয়। বাইরে চাঁদের আলোতে চারিদিকে ভেসে যাচ্ছে। বাইরে বেশ জোরে হাওয়া চলছে। এদিক ওদিক তাকিয়ে বিপ্লব কাউকে দেখতে পায় না। হঠাৎ করেই তার চোখ পড়ে কামিনী ফুলের গাছটার নিচে কে যেন একজন দাঁড়িয়ে আছে। সে ভালো করে নজর ঠাউর করে দেখে একজন মহিলাই দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আমাকে আপনি ডাকছিলেন বুঝি? কারোর কোনো বিপদ হয়েছে কি? হ্যাঁ, এখন তো অনেকটা রাত। বিপ্লবকে দেখে সাদা শাড়ি পরা এক নারীর অবয়ব বাতাসে ভেসে ভেসে তার দিকে এগিয়ে আসছে। তার খোলা চুল হাওয়াতে উড়ছে। শাড়ির আঁচলে তার মুখটা ঢাকা। তার পা দুটো মাটি থেকে এক হাত উপরে। বিপ্লব স্থবিরের মতো দাঁড়িয়ে আছে। কি যেন একটা অমোঘ আকর্ষণে সে বাকরুদ্ধ হয়ে পড়েছে। কোনো মতে জড়ানো কণ্ঠে সে বলে, কে কে তুমি? আমি আমি এই গায়ের পাপ গো। আমার যে মুক্তি নেই। আমি যে একলা থাকতে পারিনি। সবাই আমাকে ছেড়ে ছেড়ে চলে যায়। আমি একেবারে একলা। এসো, আমার কাছে এসো। বলে সেই নারী মূর্তি ধীরে ধীরে বিপ্লবের কাছে এগিয়ে আসতে থাকে। বিপ্লব ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। করার আগেই বিপ্লব শুনতে পায় নারী কণ্ঠের এক বিকট হাসির আওয়াজ। কিন্তু নিমেষেই সেই হাসি পরিবর্তিত হয় এক করুণ বিষাদে। কান্না ভেজা গলায় সেই নারী কণ্ঠ বলে, সব আত্মা মুক্তি চায় না। কিছু আত্মা শুধু সঙ্গী চায়। এই ছায়াদিঘি সবটা দেখেছে। সব কিছুর সাক্ষী এই ছায়াদিঘি। মোড়ল মশাই বুঝলেন সে ফিরে এসেছে আবার। কিন্তু এবারে তাকে বাঁধবার মতো শক্তি গ্রামেরও ঝাড় নেই।
সে ফিরে এসেছে আরো বেশি শক্তি সঞ্চয় করে। কেঁপে উঠলেন মোড়ল মশাই। ভয়ঙ্কর সর্বনাশের ইঙ্গিত পাচ্ছেন তিনি। বিপ্লবের মৃত্যুর পর কেটে গেছে 15টা দিন। বিধবা মাধবী শ্বশুরবাড়ি থেকে ফিরে এসেছে নিজের গ্রামে। শ্বশুরবাড়িতে তার আর জায়গা হয়নি। অপয়া বদনাম নিয়ে সে ফিরে এসেছে। আর সেও নিজে মনে মনে এটাই ভেবে নিয়েছে যে সে একটা অপয়া নারী। তাহলে বিয়ের পর 1টা মাস কাটতে না কাটতেই তার সিঁথির সিঁদুর খালি হলো কেন? গ্রামে তো এত পুরুষ মানুষ রয়েছে, কমলার নজর তো আর কারোর ওপর পড়ল না। সে ঘরের ভিতরে শুয়ে থাকতে থাকতে রাত দিন কান্নাকাটি করে। রাত তখন বেশ গভীর। সারা মৌবনী গ্রাম ডুবে আছে ঘুমের অতলে। কেবল ঘুম নেই মাধবীর চোখে। এপাশ ওপাশ করতে করতে সে দেখে জানলার ওপরে কার যেন ছায়া পড়ছে। মাধবী বিছানা থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে যায় জানলার দিকে। জানলা খুলে দেখে সামনের বেলগাছের নিচে কে একটা দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে এগিয়ে যায় ছায়া মূর্তির দিকে। ও কে ওখানে? শিউরে ওঠে মাধবী। একটা পুরুষের কঙ্কাল বেলগাছের নিচে দাঁড়িয়ে আছে। তাকে দেখে অবিকল বিপ্লবের গলাতে সেই কঙ্কালটি বলে ওঠে, মাধবী, তোমার বড় কষ্ট, যাবে আমার সাথে? মাধবীর চেতনা ততক্ষণে বিলুপ্ত হয়েছে। মন্ত্রমুগ্ধের মতো সে এগিয়ে যেত হাত দিয়ে মাধবীকে টেনে নেয় কাছে। পরদিন সকালে মাধবীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে গ্রামবাসীদের চোখ পড়ে ছায়া দিঘির জলে। লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, কমলা মুক্তি পেয়েছে। গ্রামের বিপদ কাটল অবশেষে। কিন্তু মোড়ল মশাই কাঁপা গলায় বলে উঠলেন, না, আজ শুধু ছায়া দিঘির পাহারাদার বদলেছে। এই পাহারাদার যে আগের থেকেও ভয়ঙ্কর। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।